নমস্কার, ওয়েলকাম টু গপ্প জিপিটি, যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ। আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা। চলুন আরও একবার ডুব দিয়ে এক নতুন গপ্পর জগতে। আজ আমরা এক গভীর অন্ধকার জগতে প্রবেশ করব। হ্যাঁ, এখানে কোনো আলোচনা নয়, বিশ্লেষণও নয়। একদম, শুধু একটা গল্প, ভয়ের গল্প। এক অভিশপ্ত আত্মার, মানে তার শেষ রাতের স্বীকারোক্তি। যে কাহিনীটা আমরা শোনাব সেটা এতটাই বন্য অথচ ঘরোয়া যে বিশ্বাস করা কঠিন। বক্তা নিজেই বলছেন, যখন নিজের ইন্দ্রিয়কেই বিশ্বাস করা যাচ্ছে না, তখন অন্যকে বিশ্বাস করতে বলাটা বৃথা, বাতুলতা। কিন্তু উনি জোর দিয়েই বলছেন তিনি পাগল ছিলেন না, না, স্বপ্নও দেখছিলেন না, একদম নিশ্চিত ছিলেন। কিন্তু পরের দিনই তার মৃত্যু। তাই আগের রাতে চেয়েছিলেন আত্মাকে একটু হালকা করতে, চেয়েছিলেন পৃথিবীর সামনে ঘটনাগুলো তুলে ধরতে, খুব সহজভাবে, সংক্ষিপ্তভাবে, কোনো ব্যাখ্যা ছাড়াই। শুধু কিছু ঘরোয়া ঘটনার, মানে ধারাবাহিক বিবরণ। যার পরিণতি তাকে শুধু ভয়ই দেখায়নি, ধ্বংস করে দিয়েছিল পুরোপুরি। অন্যদের কাছে হয়তো এগুলো অদ্ভুত শোনাবে, কিন্তু ওনার কাছে এগুলো ছিল বিভীষিকা। আচ্ছা, শুরু করা যাক তাহলে ওনার ভাষাতে। হ্যাঁ, শুরু করা যাক। ছোটবেলা থেকেই আমি আমার নম্র স্বভাবের জন্য পরিচিত ছিলাম। মানে খুব শান্ত, মানবিক, হৃদয়ের কোমলতা নাকি এতটাই বেশি ছিল যে বন্ধুরা হাসাহাসি করত। আর পশু পাখিদের খুব ভালোবাসতাম। বাবা মাও সেটা বুঝতেন, তাই নানা রকম পোষ্য এনে দিয়েছিলেন। এদের সাথেই আমার বেশিরভাগ সময় কাটত। ওদের খাইয়ে আদর করে খুব আনন্দ পেতাম। এই পশুপ্রেম বয়স বাড়ার সাথে সাথে আরও বেড়েছিল। প্রাপ্তবয়স্ক জীবনে এটাই ছিল ওনার আনন্দের অন্যতম প্রধান উৎস। বলছেন যে যারা একটা বিশ্বস্ত কুকুরকে ভালোবেসেছে তাদের এই আনন্দের তীব্রতা বোঝানোর দরকার নেই। ঠিক, একটা পশুর নিঃস্বার্থ ভালোবাসা, সেটা সরাসরি হৃদয়ে পৌঁছায়, বিশেষ করে যখন মানুষের বন্ধুত্ব বারবার ঠুনকো প্রমাণ হয়। উনি অল্প বয়সেই বিয়ে করেছিলেন। আর ওনার স্ত্রীর মধ্যেও নিজের স্বভাবের মিল খুঁজে পেয়ে বেশ খুশি হয়েছিলেন। হ্যাঁ, স্ত্রীও পশু পাখি ভালোবাসতেন। উনি নানা রকম পোষ্য জোগাড় করার কোনো সুযোগ ছাড়তেন না। ওদের বাড়িতে পাখি ছিল, সোনালি মাছ, একটা সুন্দর কুকুর, খরগোশ, একটা ছোট বানর আর একটা বিড়াল। এই বিড়ালটা ছিল বেশ বড়সড়, সুন্দর দেখতে। হ্যাঁ, মিশকালো আর ভীষণ বুদ্ধিমান। ওনার স্ত্রী, মানে তার মনে একটু কুসংস্কার ছিল। হুম, উনি প্রায়ই বলতেন যে কালো বিড়াল আসলে ছদ্মবেশী ডাইনি, পুরনো দিনের লোক বিশ্বাস আর কি। তবে মজা করেই বলতেন, মানে খুব সিরিয়াসলি নয়। না না, উনি এটা উল্লেখ করছেন কারণ কথাটা এখন মনে পড়ল। প্লুটো, এই ছিল বিড়ালটার নাম। ওনার সবচেয়ে প্রিয় পোষ্য, খেলার সাথী। শুধু উনিই তাকে খাওয়াতেন। আর বিড়ালটা সবসময় ওনার সঙ্গেই থাকত। উনি যেখানে যেতেন সেও পিছু পিছু যেত। বাড়ি থেকে বেরোলেও পেছন পেছন যেত। আটকানো মুশকিল ছিল। বেশ কয়েক বছর ধরেই বন্ধুত্বটা চলেছিল, কিন্তু এই সময় ওনার চরিত্রে একটা ভয়ঙ্কর পরিবর্তন এলো। হ্যাঁ, মদের প্রভাবে, মানে যাকে বলছেন মদ নামের শয়তান। উনি দিনে দিনে কেমন যেন বিষণ্ণ, খিটখিটে হয়ে উঠলেন। অন্যের অনুভূতির প্রতি উদাসীন। স্ত্রীর প্রতিও দুর্ব্যবহার শুরু করলেন, অসংযত ভাষা। এমনকি একসময় গায়ে হাতও তুললেন। পোষ্যগুলো এই পরিবর্তনটা টের পেয়েছিল। উনি ওদের অবহেলা করতেন, দুর্ব্যবহার করতেন। তবে প্লুটোর প্রতি তখনও একটু মায়া ছিল। হ্যাঁ, তাই খরগোশ বা বানরের সাথে যা করতেন সেটা প্লুটোর সাথে করতে পারতেন না। কিন্তু রোগটা বাড়ছিল, মদের নেশা। আর শেষ পর্যন্ত প্লুটো, সেও তো বুড়ো হয়ে গিয়েছিল, একটু খিটখিটে। হ্যাঁ, প্লুটো উনার বদমেজাজের শিকার হলো। একদিন রাতে শহরের কোনো আড্ডা থেকে ফিরছেন প্রচুর মদ্যপান করে। বাড়ি ফিরে মনে হলো বিড়ালটা যেন এড়িয়ে যাচ্ছে তাকে। উনি ধরতে গেলেন, আর প্লুটো ভয় পেয়ে হাতে আঁচড় বসিয়ে দিল। সামান্য আঁচড়। কিন্তু তাতেই ওনার মধ্যে যেন এক পৈশাচিক ক্রোধ জেগে উঠল। নিজেকে চিনতে পারছিলেন না। বলছেন আসল আত্মাটাই যেন শরীর ছেড়ে বেরিয়ে গেল, আর মদের নেশায় পুষ্ট এক ভয়ঙ্কর বিদ্বেষ সারা শরীরকে নাড়িয়ে দিল। উনি ওয়েস্টকোটের পকেট থেকে একটা কলম কাটা ছুরি বের করলেন। সেটা খুলে বেচারা প্লুটোর গলা চেপে ধরলেন। আর ইচ্ছাকৃতভাবে ওর একটা চোখ উপড়ে নিলেন। এই নৃশংসতার কথা বলতে গিয়ে উনি নিজেই বলছেন তিনি লজ্জায় ভয়ে কাঁপছেন। সকালে যখন নেশা কাটল, জ্ঞান ফিরল, তখন যে অপরাধটা করেছেন তার জন্য একটু ভয়, একটু অনুশোচনা হলো। কিন্তু সেটা খুব ডেবিল অনুভূতি, মানে মনকে সেভাবে নাড়া দিল না।
আবার অতিরিক্ত মদ্যপানে ডুবে গেলেন। আর সেই কাজের স্মৃতিও মদের মধ্যে হারিয়ে গেল। এদিকে বিড়ালটা প্লুটো ধীরে ধীরে সেরে উঠছিল, চোখটা হারানোর পর ওর চেহারাটা বেশ ভয়ঙ্কর হয়ে গেছিল। কিন্তু আর কোনো ব্যথা ছিল বলে মনে হতো না। সে আগের মতোই বাড়ির চারিপাশে ঘুরত, কিন্তু ওনাকে দেখলেই, মানে কথককে দেখলেই আতঙ্কে পালিয়ে যেত। প্রথমে এই ব্যাপারটা দেখে ওনার খারাপ লাগতো যে প্রাণীটা একসময় এত ভালোবাসতো। হ্যাঁ, তার মনে পুরনো হৃদয়ের কিছু অংশ তখনও ছিল হয়তো। কিন্তু এই খারাপ লাগাটা দ্রুতই বিরক্তিতে পাল্টে গেল। আর তারপর যেন চূড়ান্ত পতনের জন্য মনে এলো সেই বিকৃতির আত্মা। স্পিরিট অফ পারভার্সনেস দর্শনশাস্ত্রের কোনো ব্যাখ্যা দেয় না, কিন্তু উনি নিশ্চিত যে এই বিকৃতি মানুষের মনের এক আদিম প্রবৃত্তি, যা মানুষকে চালিত করে। কে না নিজেকে শতবার দেখেছে এমন কোনো জঘন্য কাজ করতে, শুধু এই জন্যই যে সে জানে কাজটা করা উচিত নয়। নিজের সেরা বিচারবুদ্ধির বিরুদ্ধে গিয়েও আইন ভাঙার একটা প্রবণতা, কারণ আমরা জানি ওটা আইন। এই বিকৃতির আত্মাই, উনি বলছেন, তার চূড়ান্ত পতন ডেকে এনেছিল। নিজের আত্মাকে পীড়ন করার ইচ্ছা, নিজের প্রকৃতির বিরুদ্ধাচারণ করা, শুধু ভুল করার জন্যই ভুল করা। এই ইচ্ছাই তাকে ওই নিরীহ প্রাণীটার উপর অত্যাচার চালিয়ে যেতে বাধ্য করল। একদিন সকালে ঠান্ডা মাথায়, চোখে জল নিয়ে, তীব্র অনুশোচনা নিয়েও প্লুটোর গলায় ফাঁস পড়ালেন। আর তাকে একটা গাছের ডালে ঝুলিয়ে দিলেন কারণ জানতেন বিড়ালটা তাকে ভালোবাসত, কোনো ক্ষতি করেনি। ঝুলিয়ে দিলেন কারণ জানতেন এটা একটা পাপ, মারাত্মক পাপ, যা তার অমর আত্মাকে ঈশ্বরের করুণারও নাগালের বাইরে ঠেলে দিতে পারে, যদি তেমন কিছু সম্ভব হয়। যেদিন এই নিষ্ঠুর কাজটা করলেন সেদিন রাতেই আগুনের চিৎকারে ঘুম ভাঙল ওনার। বিছানার পর্দায় আগুন লেগেছে, পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলছে। স্ত্রী, এক চাকর আর উনি কোনো মতে বেরিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু সব শেষ, বাড়ি সম্পত্তি সব বুড়ে ছাই। উনি হতাশায় ডুবে গেলেন। পরের দিন ধ্বংসস্তূপ দেখতে গেলেন। দেখলেন একটা দেওয়াল ছাড়া আর কিছুই প্রায় অবশিষ্ট নেই। একটা পার্টিশন দেওয়াল, খুব পুরু নয়, বাড়ির মাঝখানে, যেটার দিকে ওনার বিছানার মাথাটা থাকত। দেওয়ালটার প্লাস্টারটা আগুনের আঁচ অনেকটাই রুখে দিয়েছিল। উনি ভাবলেন কারণ ওটা নতুন প্লাস্টার করা হয়েছিল। সেই দেওয়ালের চারপাশে বেশ ভিড় জমেছিল। লোকেরা খুব আগ্রহ নিয়ে দেওয়ালের একটা নির্দিষ্ট অংশ দেখছিল। অদ্ভুত, অসাধারণ এই সব কথাবার্তা শুনে ওনার কৌতূহল হলো। এগিয়ে গেলেন, দেখলেন সাদা প্লাস্টারের উপর যেন খোদাই করা এক বিশাল বিড়ালের মূর্তি। ছাপটা একদম নিখুঁত, স্পষ্ট। আর প্রাণীটার গলায় একটা দড়ির দাগ। এটা দেখে ওনার বিস্ময় আর আতঙ্ক চরমে পৌঁছল। কিন্তু কিছুক্ষণ পর যুক্তি দিয়ে ভাবতে চেষ্টা করলেন। মনে পড়ল বিড়ালটাকে বাড়ির পাশর বাগানে ঝুলিয়েছিলেন। আগুন লাগার পর নিশ্চয়ই বাগানে ভিড় জমেছিল। তাদের মধ্যে কেউ হয়তো গাছ থেকে বিড়ালটাকে কেটে তাকে জাগানোর জন্য খোলা জানালা দিয়ে ঘরে ছুড়ে দিয়েছিল। আর অন্য দেওয়ালগুলো ধ্বংস পড়ার সময় মৃতদেহটা ওই নতুন প্লাস্টারের দেওয়ালে চেপে বসেছিল। তারপর দেওয়ালের চুন, আগুনের তাপ আর মৃতদেহ থেকে বের হওয়া অ্যামোনিয়া সব মিলেমিশে ওই রকম একটা মূর্তি তৈরি হয়েছে। উনি এভাবে নিজেকে বোঝালেন। বিবেককে হয়তো পুরোপুরি শান্ত করতে পারলেন না, কিন্তু যুক্তিকে পারলেন। কিন্তু ঘটনাটা ওনার মনে গভীর ছাপ ফেলেছিল। কয়েক মাস ধরে ওই বিড়ালের ভৌতিক মূর্তিটা মন থেকে সরাতে পারেননি। এই সময় মনে এক ধরনের অনুশোচনা ফিরে এসেছিল। পুরোপুরি অনুশোচনা না হলেও কাছাকাছি কিছু। প্রাণীটার জন্য দুঃখ হতো। আর উনি যে মদের ঠ্যাকগুলোতে যেতেন, সেখানে ওরকমই দেখতে আরেকটা বিড়াল খুঁজতে শুরু করলেন, ওর জায়গাটা পূরণ করার জন্য। একদিন রাতে ওরকমই এক কুখ্যাত মদের ঠেকে বসে আছেন, প্রায় আধো চেতনা অবস্থায়। হঠাৎ চোখে পড়ল কালো মতো একটা বস্তু। ঘরের কোণে রাখা রাম বা জিনে একটা বিশাল পিপের মাথায় বসে আছে। কয়েক মিনিট সেদিকে তাকিয়ে রইলেন, অবাক হলেন যে এতক্ষণ ওটা চোখে পড়েনি। কাছে গেলেন, হাত দিয়ে ছুলেন। একটা কালো বিড়াল, খুব বড়, একদম প্লুটোর মতোই, শুধু একটাই পার্থক্য, প্লুটোর গায়ে একটাও সাদা চুল ছিল না। কিন্তু এই বিড়ালটার বুকের কাছে বেশ বড়, কিন্তু একটু অস্পষ্ট একটা সাদা ছাপ। উনি ছোঁয়া মাত্রই বিড়ালটা উঠে দাঁড়ালো, জোরে ঘর ঘর শব্দ করল। ওনার হাতে গা ঘষতে লাগলো, মনে হলো যেন মনোযোগ পেয়ে খুব খুশি হয়েছে। এই তো সেই প্রাণী যাকে উনি খুঁজছিলেন। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালার কাছে ওটাকে কেনার প্রস্তাব দিলেন। কিন্তু বাড়িওয়ালা বলল সে ওটার মালিক নয়, ওটার ব্যাপারে কিছুই জানে না, আগে কখনো দেখেনি। উনি আদর করতে থাকলেন,
যখন বাড়ি ফেরার জন্য উঠলেন বিড়ালটাও সঙ্গে আসতে চাইল। উনি রাজি হলেন। আসার পথে মাঝে মাঝে ঝুঁকে আদর করছিলেন। বাড়ি পৌঁছানোর পর বিড়ালটা খুব সহজেই মানিয়ে নিল। আর খুব তাড়াতাড়ি ওনার স্ত্রীর খুব প্রিয় হয়ে উঠল। কিন্তু ওনার নিজের মনে বিড়ালটার প্রতি একটা অপছন্দ জন্মাতে শুরু করল। এটা উনি আশা করেননি, কিন্তু কেন যেন বিড়ালটার ওনার প্রতি অতিরিক্ত অনুরাগ তাকে বিরক্ত করত, ক্রুদ্ধ করে তুলত। ধীরে ধীরে এই বিরক্তি ঘৃণার পরিণত হল। উনি প্রাণীটাকে এড়িয়ে চলতেন। একটা লজ্জাবোধ আর আগের অপরাধের স্মৃতি তাকে মারধর করা থেকে আটকাত। কয়েক সপ্তাহ উনি ওকে আঘাত করেননি, কিন্তু মনে মনে খুব ধীরে ধীরে ওর প্রতি এক অবর্ণনীয় ঘৃণা জন্মাচ্ছিল। ওর উপস্থিতি থেকে পালিয়ে যেতেন, যেন কোনো মহামারী থেকে পালাচ্ছেন। আর যেটা এই ঘৃণাকে আরও বাড়িয়ে দিয়েছিল, সেটা হলো বাড়ি আনার পরের দিন সকালেই উনি আবিষ্কার করলেন যে এই বিড়ালটারও প্লুটোর মতোই একটা চোখ নেই, উপরে নেওয়া হয়েছে। এই ব্যাপারটা অবশ্য ওনার স্ত্রীর মায়া আরও বাড়িয়ে দিয়েছিল। কারণ ওনার স্ত্রীর মধ্যে সেই মানবিক অনুভূতিটা খুব প্রবল ছিল, যা একসময় কথকেরও বৈশিষ্ট্য ছিল। কিন্তু কথকের ঘৃণা আরও তীব্র হল। আর সময়ের সাথে সাথে বুকের ওই সাদা ছাপটা, সেটাও ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল, একটা নির্দিষ্ট আকৃতি নিতে শুরু করল, যেটা দেখে উনি শিউরে উঠতেন। একটা বিভৎস জিনিসের ছবি, ফাঁসি কাঠের ছবি, গ্যালোজ। সেই ভয়ঙ্কর যন্ত্র, ভয়ে, অপরাধ, যন্ত্রণা আর মৃত্যুর প্রতীক। এরপর ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। বলছেন, নিছক মানুষের দুর্দশার চেয়েও বেশি দুঃখী ছিলেন তিনি। একটা পশু যার সঙ্গীকে উনি অবহেলায় মেরে ফেলেছিলেন, সেই পশুই কিনা তার জন্য এত যন্ত্রণা তৈরি করছে। দিনে বা রাতে এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। দিনের বেলায় বিড়ালটা ছায়ার মতো লেগে থাকত, রাতে ঘুমাতে গেলেই ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতেন, জেগে উঠতেন মুখে বিড়ালটার গরম নিঃশ্বাস অনুভব করে। মনে হতো যেন একটা বিশাল ওজন বুকের উপর চেপে বসে আছে, একটা মূর্ত দুঃস্বপ্ন যা ঝেড়ে ফেলা যায় না। এই যন্ত্রণার চাপে ওনার মধ্যে ভালো যা কিছু অবশিষ্ট ছিল সব নষ্ট হয়ে গেল। শুধু খারাপ চিন্তা, অন্ধকার চিন্তা। মেজাজ আরও বিষণ্ণ হয়ে গেল, সবার প্রতি, সবকিছুর প্রতি এক তীব্র ঘৃণা। আর যখন তখন রেগে যেতেন। সেই রাগের শিকার হতেন ওনার স্ত্রী, যিনি সব সময় চুপচাপ সহ্য করতেন। একদিন উনি স্ত্রীকে নিয়ে বাড়ির নিচের তলার কুঠুরিতে, মানে সেলারে যাচ্ছিলেন কোনো কাজের জন্য। ওদের দারিদ্র্য ওদের ওই পুরনো বাড়িতে থাকতে বাধ্য করেছিল। খাড়া সিঁড়ি দিয়ে নামার সময় বিড়ালটাও পিছু পিছু নামছিল। আর হঠাৎ পায়ের নিচে এসে পড়ায় উনি প্রায় পড়েই যাচ্ছিলেন। এতে উনি পাগলের মতো রেগে গেলেন। একটা কুঠার তুলে নিলেন। সেই মুহূর্তে আগের ভয়টাও ভুলে গেলেন। বিড়ালটাকে মারার জন্য কুঠার চালালেন। যদি ঠিক জায়গায় লাগতো, ওখানে শেষ হয়ে যেত। কিন্তু ওনার স্ত্রী হাত দিয়ে আটকালেন। এই বাধাতে উনি আরও হিংস্র হয়ে উঠলেন, যেন পিশাচ ভর করল। স্ত্রীর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলেন আর কুঠারটা স্ত্রীর মাথায় বসিয়ে দিলেন। উনি কোনো শব্দ না করে সঙ্গে সঙ্গে মারা গেলেন। এই ভয়ঙ্কর খুনটা করার পর উনি খুব শান্তভাবে, ঠান্ডা মাথায় লাশটা লোকানোর কথা ভাবলেন। জানতেন প্রতিবেশীদের নজর এড়িয়ে লাশ বাড়ি থেকে বের করা যাবে না, না দিনে না রাতে। অনেক পরিকল্পনা মাথায় এলো। লাশ টুকরো করে পুড়িয়ে ফেলা, সেলারের মেঝেতে পুঁতে দেওয়া, উঠোনের কুয়োতে ফেলে দেওয়া, বাক্সে ভরে মালপত্রের মতো বাইরে পাঠিয়ে দেওয়া। অবশেষে একটা উপায় ওনার সবচেয়ে ভালো মনে হলো। ঠিক করলেন সেলারের দেওয়ালে লাশটা গেঁথে দেবেন, যেমন মধ্যযুগে নাকি সন্ন্যাসীরা তাদের শিকারদের গেঁথে দিত। সেলারটা এই কাজের জন্য উপযুক্ত ছিল, দেয়ালগুলো আলগা গাঁথনির। আর সম্প্রতি প্লাস্টার করা হয়েছিল, তাই তখনও ভেজা ভাব ছিল। একটা দেয়ালে আবার একটা নকল চিমনির মতো অংশ ছিল, যেটা ভরাট করে সমান করা হয়েছিল। উনি নিশ্চিত ছিলেন ওখানকার ইটগুলো সহজেই সরাতে পারবেন। লাশটা ঢুকিয়ে আবার আগের মতো গেঁথে দিলে কেউ টেরও পাবে না। আর ঠিক তাই হলো। একটা শাবলের সাহায্যে ইটগুলো সরিয়ে ফেললেন, সাবধানে লাশটা ভেতরে দেওয়ালের সাথে দাঁড় করিয়ে ইটগুলো আবার গেঁথে দিলেন। তারপর মর্টার, বালি, চুল মিশিয়ে প্লাস্টার তৈরি করলেন, খুব সাবধানে, যাতে নতুন প্লাস্টারটা পুরনোটার থেকে আলাদা না লাগে। কাজ শেষ করে দেখলেন সব নিখুঁত, দেওয়ালে কোনো দাগ নেই। মেঝেতে যা আবর্জনা পড়েছিল সব পরিষ্কার করে ফেললেন। বিজয়ের দৃষ্টিতে চারপাশ দেখে বললেন, যাক, অন্তত এই পরিশ্রমটা বৃথা যায়নি। এরপর উনি খুঁজতে বেরোলেন সেই বিড়ালটাকে, যে এত কিছুর কারণ। ঠিক করেছিলেন ওটাকে মেরেই ফেলবেন। যদি তখনই ওকে পেতেন, ওর ভাগ্য নিয়ে কোনো সন্দেহ থাকত না।
কিন্তু মনে হলো ধূর্ত প্রাণীটা ওনার রাগ দেখে ভয় পেয়েছে, তাই সামনে এলো না। ওর অনুপস্থিতিতে উনি এক গভীর স্বস্তি অনুভব করলেন। সেই রাতে বিড়ালটা এলো না, আর উনি খুনের বোঝা মাথায় নিয়েও অনেকদিন পর শান্তিতে ঘুমোলেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন কেটে গেল, বিড়ালটা এলো না। উনি আবার মুক্ত মানুষের মতো শ্বাস নিলেন, ভাবলেন দানবটা ভয় পালিয়েছে আর ফিরবে না। কি পরম সুখ! খুনের অপরাধবোধটাও তেমন আর বিরক্ত করছিল না। পুলিশ এসেছিল, কিছু জিজ্ঞাসাবাদ করেছিল, উনি সহজেই উত্তর দিয়েছিলেন। বাড়ি তল্লাশিও হয়েছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। উনি ভাবলেন তার ভবিষ্যৎ নিরাপদ। কিন্তু হত্যাকাণ্ডের চতুর্থ দিনে হঠাৎ একদল পুলিশ এলো। আবার খুব ভালোভাবে বাড়িটা তল্লাশি শুরু করলো। উনি অবশ্য একদম শান্ত ছিলেন, কারণ জানতেন গোপন জায়গাটা কেউ খুঁজে পাবে না। অফিসাররা তাকে সাথে নিয়ে ঘুরতে বললেন, উনি গেলেন। ওরা কোনো খাজ বাদ দিল না। শেষে তৃতীয় বা চতুর্থবারের মতো ওরা সেলারে নামল। ওনার একটা পেশিও কাঁপল না, হৃৎস্পন্দন শান্ত, যেন উনি নির্দোষ। উনি সেলারের এমাথা মাথা হাঁটলেন, বুকের উপর হাত ভাঁজ করে, খুব সহজভাবে। পুলিশও প্রায় সন্তুষ্ট হয়ে গিয়েছিল, চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওনার ভেতরের উল্লাসটা আর চেপে রাখা যাচ্ছিল না। উনি চাইলেন বিজয়ের চিহ্ন হিসাবে কিছু বলতে, নিজের নির্দোষিতাটা আরও একবার প্রমাণ করতে। ভদ্র মহোদয় হন, উনি বললেন যখন পুলিশ সিঁড়ি দিয়ে উঠছিল, আমি খুশি যে আপনাদের সন্দেহ দূর করতে পেরেছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। যাই হোক, এই বাড়িটা কিন্তু খুব ভালোভাবে তৈরি। মানে উত্তেজনায় প্রায় বুঝতেই পারছিলেন না কি বলছেন। হাতের ছড়িটা দিয়ে সজোরে আঘাত করলেন। ঠিক সেই দেওয়ালটায়, যার পেছনে ওনার স্ত্রীর লাশটা ছিল। কিন্তু ঈশ্বর রক্ষা করুন, ওনার আঘাতের শব্দ মিলিয়ে যেতে না যেতেই দেওয়ালের ভেতর থেকে, সমাধির ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো। একটা কান্না, প্রথমে চাপা ভাঙা ভাঙা, যেন কোনো বাচ্চার ফোঁপানি। তারপর সেটা দ্রুত একটা দীর্ঘ, তীক্ষ্ণ, অবিচ্ছিন্ন চিৎকারে পরিণত হলো। একেবারে অস্বাভাবিক, অমানবিক চিৎকার। একটা আর্তনাদ, একটা হাহাকার, যাতে ভয় আর উল্লাস মেশানো। যেন নরকের অভিশপ্ত আত্মারা আর পিশাচের একসাথে উল্লাস করছে। নিজের মনের অবস্থা তখন কি ছিল তা বলা বোকামি। উনি টলতে টলতে উল্টো দিকের দেওয়ালে গিয়ে পড়লেন, প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা। সিঁড়ির ওপর পুলিশ অফিসাররা এক মুহূর্তের জন্য ভয়ে বিস্ময়ে জমে গেলেন। কিন্তু পর মুহূর্তেই প্রায় 1 ডজন হাত একসাথে ওই দেওয়ালে আঘাত হানতে শুরু করল। দেওয়ালটা সশব্দে ভেঙে পড়ল, আর তার ভেতরে দর্শকদের চোখের সামনে লাশটা দাঁড়িয়ে, অনেকাংশে পচে গেছে, রক্ত জমাট বেঁধে আছে, আর তার মাথার উপর লাল হা করা মুখ আর আগুনের মতো জ্বলন্ত একটা চোখ নিয়ে বসে আছে সেই বিভৎস পশুটা, যার ছলনায় তাকে খুনে প্ররোচিত করেছিল। আর যার জানান দেওয়া কণ্ঠস্বরই তাকে জল্লাদের হাতে তুলে দিল। উনি নিজের অজান্তেই দানবটাকে সমাধির মধ্যে গেঁথে ফেলেছিলেন। এখানেই শেষ এই ভয়ঙ্কর কাহিনী। আত্মার অন্ধকার দিক, বিকৃতির টান, আর এক অবলা পশুর অলৌকিক প্রতিশোধ। এই সব মিলিয়ে যে বিভীষিকা তৈরি হয় তা হয়তো যুক্তির সীমানা পেরিয়ে যায়। কিন্তু যা ঘটেছিল তা এভাবেই ঘটেছিল। আর তার সাক্ষী হয়ে রইল শুধু এক ভাঙা দেওয়াল আর এক জ্বলন্ত চোখ। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থেকো।